স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট সড়কে বাসে ধীরগতি হলেও দীর্ঘ সময় থেমে থাকেনি। ঈদের বৃহৎ জামাত আয়োজনে প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ভিসা জটিলতায় এবার ঈদের আগে জনশূন্য বেনাপোল ইমিগ্রেশন। উপার্জন বন্ধ হয়েছে দুই দেশের বহু শ্রমিকের। ঈদের ছুটিতে মৌলভীবাজারে যাবেন হাজারো পর্যটক। বুক হয়ে গেছে বেশিরভাগ হোটেল, রিসোর্ট এবং কটেজ। এবং সুনামগঞ্জের জামালগঞ্জে বোলাই নদীতে নৌকাডুবিতে নারী, শিশু সহ 4 জন নিহত, কারণ অতিরিক্ত যাত্রী বোঝাই। স্বাগত দেশযোগে, সাথে আছি আমি লিনি আফরোজ। এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। প্রিয় মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছেন মানুষ। ঈদের ছুটিতে মহাসড়কে ঘরমুখো মানুষের সংখ্যা বেড়েছে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজট নেই। ঘরমুখো মানুষ যেন স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারেন, সেজন্য মহাসড়কে দায়িত্ব পালন করছেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজট নেই। মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুর এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। যাত্রীরা এবার সড়ক ব্যবস্থাপনায় স্বস্তি জানিয়েছেন। অনেক বিশৃঙ্খলা হতো আগে, এখন সেই তুলনায় এখন বিশৃঙ্খলাটা অনেকটাই কম। প্রশাসনও খুব শক্তভাবে আছে। ভাড়াটা যে ঈদের সময় যে বেশি ভাড়াটা নিত, সেই ভাড়াটা নেওয়ার এখন আর কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না। প্রশাসন খুব তার আন্তরিকতায় কাজ করতেছে, তো আমরা সাধারণ জনগণ খুবই প্রশাসনের প্রতি খুশি আর কি। যদি কন্টিনিউ ফোকাস রাখে তাহলে আশা করি এটা নিয়ন্ত্রণে থাকবে। এদিকে মহাসড়ক যানজট মুক্ত ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। র্যাব 11 এর অধিনায়ক জানান, মহাসড়কে বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। এছাড়া মেঘনা টোল প্লাজায় দ্রুত টোল আদায়ের জন্য 12টি বুথ বসানো হয়েছে। এই ঢাকার সাইনবোর্ড থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত এবং আমাদের পুরাটাই, এখান থেকে আমরা নারায়ণগঞ্জ থেকে একটা টিম আমাদের কভার করছে এবং কুমিল্লা থেকে আমাদের আরেকটা টিম কভার করছে। পুরো রাস্তাটাই আমাদের প্যাট্রোলিংয়ের আওতায় রয়েছে। আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় চেকপোস্ট এস্টাবলিশ করছি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া জানান, কাঁচপুর থেকে মেঘনা পর্যন্ত 40টি পয়েন্টে পুলিশের সাথে 116 জন আনসার ও 12টি মোবাইল কোর্ট কাজ করছে। সার্ভিস লেনের যে সমস্ত অটো, রিক্সা, স্লো মুভিং যে যানগুলো আছে, সেগুলো যেন মেইন রোডে না উঠে, এই জন্য আমরা মাইকিং করেছিলাম। এর পাশাপাশি আমরা ট্রাকগুলোকে আমরা টাইম বেঁধে দিয়েছিলাম যে আপনারা এই সময়ের মধ্যে ট্রাক নিয়ে রাস্তায় আসতে পারবেন না, এবং তারা সেগুলো ফলো করছে। অন্যদিকে নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, জনভোগান্তি কমাতে অতিরিক্ত পুলিশ এবং টহল টিম কাজ করে যাচ্ছে। ফারদিন নীরব, 71। দর্শক, ঈদ যাত্রার মহাসড়কের খবরাখবর নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান। জসিম, আগামীকাল ঈদ উল ফিতর, এই ঈদকে ঘিরে মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন এই মুহূর্তে, এবং যাত্রীরা কি বলছেন, প্রশাসনের নজরদারি বা কেমন দেখছেন? যেমনটি বলা যায়, জনদের সাথে তাদের সেক্ষেত্রে আসলে দক্ষিণ পশ্চিম ভারতের মানুষরা এবার তাদের গ্রামের বাড়িতে আমি যেমনটি আসলে বলতে পারি যে যদি আমরা 5 দিনের হিসাব দিই, মানুষেরা তারা আসলে
হয়েছে এবং প্রায় 40 থেকে 50 ভাগ মানুষ আছে তাদের স্বস্তির এবারে তাদের প্রত্যাশাকে বেশি স্বস্তি জসিমউদ্দিন দেওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম ঈদ যাত্রার মহাসড়কের খবরাখবর। ঢাকার সাভারে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে উপজেলার শিল্প কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি ঘোষণার পর থেকে এ চাপ বাড়তে শুরু করে। এ পরিস্থিতিতে মহাসড়কে মানুষ ও যানবাহনের চাপ বাড়লেও যানজট দেখা যায়নি। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। ইপিজেড থেকে আশুলিয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় যানজটের শঙ্কা ছিল, যে কারণে ঈদযাত্রা স্বাভাবিক রাখতে কয়েক ধাপে ছুটি দেওয়া হয় সাভার আশুলিয়া এলাকার শিল্প কারখানাগুলো। এমন উদ্যোগ নেওয়াতে অনেকটা স্বস্তিতেই উত্তরের পথে যেতে পারছেন যাত্রীরা। সড়কে গাড়ির চাপ থাকলেও ঘন্টার পর ঘন্টা কোনো পরিবহন আটকে থাকেনি। ধাপে ধাপে ছুটি দিতেছে, রাস্তাঘাটও ক্লিয়ার, গাড়ি আমরা চালাইতেছি, আরামে কোনো অসুবিধা নাই। যাত্রী আছে, যাত্রী খারাপ না, যাত্রীও ভালো, রাস্তাও যানজটও নাই, সবকিছু ক্লিয়ার, সবকিছু ঠিক আছে। এবার রাস্তাতে খুব একটা জ্যাম নাই, যত তাড়াতাড়ি পৌঁছাতে পারি, এখন তারপরে বাকিটা দেখা যাক ইনশাল্লাহ কি হয়। এদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কের দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, কিন্তু নিয়ম না মেনে অটোরিকশার চলাচল ও সড়কের পাশে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলায় মাঝে মধ্যে যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি আমরা এই শিল্পাঞ্চলের বেশিরভাগ যাত্রী আমরা নিরাপদে আমরা পার করে দিয়েছি এই এলাকাটুকু। এখন একদম শেষ সময়ে হয়তো কিছু যাবে, কিন্তু সেটা খুব বড় কোনো বিষয় নয়। রাস্তা স্বাভাবিক আছে, মসৃণ আছে এবং বড় কোনো যানজটের কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখতেছি না। তবে নিরাপত্তা এবং অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের কাছ থেকে কিছু অভিযোগ পাওয়া গেছে। 1200 বেচতেছি, আবার 1300 মিথ্যা কথা বলে লাভ নাই তো, ঠিক আছে, এটাই সত্য কথা। আমি এর কিছু বেশি কিছু জানি না। এমনি নরমাল সময় টিয়ারে গেলে 350 নেয়, এখন ওই জায়গায় 700 নিছে। নগর যে রেট, ওই রেটে অনুযায়ী বেতন লাগে, ঠিক আছে, এই হলো সমস্যা। হাইসে 1400 চাইতেছে, বাসে 1200-1300 করে চাইতেছে। লোকালে যারা রানিং এ যাচ্ছে তারা আমার কাউন্টার থেকে এই ধরনের কোনো অপশন নেই। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ও অতিরিক্ত ভাড়া না নিতে জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং ও নজরদারি করা হচ্ছে। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, ঈদযাত্রা মহাসড়কের আরো খবরাখবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। আর রাজ্জাক, ঈদযাত্রায় মহাসড়কের খবরাখবর একটু জানাবেন এবং কোনো অসুবিধায় পড়তে হচ্ছে কিনা যাত্রীদের, সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে স্বস্তির খবরটি আমি আপনার মাধ্যমে জানাতে চাই সকলকে। একেবারে স্বাভাবিক গতিতে এই সড়কে যানবাহন চলাচল করছে, কোথাও কোনো এখন পর্যন্ত বড় ধরনের কোনো যানজটের চিত্র চোখে পড়েনি। আমি যদি আপনাকে দেখাই, এখন ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে সকল যানবাহন যাচ্ছে দেখতেই পাচ্ছেন, একেবারেই স্বাভাবিক গতিতে তারা কিন্তু এই মহাসড়ক পার হতে পারছে। এটি একটি চিরচেনা যানজটের মহাসড়ক হিসেবেই সবাই জানতো, তবে এই বছর এবারই প্রথম যে মহাসড়ককে দিয়ে ঘরে ফেরা ঈদে মানুষজন নির্বিঘ্নে তাদের স্বজনদের সাথে ঈদ করতে ঘরে ফিরতে পারছে। তবে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মাঝরাতে সেতুর উপরে কয়েকটি গাড়ি বিকল হওয়ার কারণে সেতুর সামনে 10 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন ছিল, তবে একেবারে কোনো দীর্ঘ যানজট এটি চোখে পড়েনি। পুলিশের তৎপরতার কারণে এটি দ্রুত সময়েই এই থেমে থেমে যানবাহন চলাচল স্বাভাবিক গতিতে ফিরে। এই মুহূর্তে আমরা আসলে সড়কের পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। যিনি সড়কে দায়িত্বরত রয়েছেন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর, তার সাথে আমরা কথা বলতে চাই। তিনি আমাকে জানাবেন এই মুহূর্তে সড়কের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভুয়াপুর লিংক রুট, যেটা হচ্ছে যমুনা ব্রিজের প্রবেশদ্বার, উত্তরবঙ্গ প্রবেশদ্বার। এখন আপনারা দেখতেই পাচ্ছেন পুরা রাস্তা ফাঁকা। আমরা দিনরাত 24 ঘন্টা মাননীয় পুলিশ সুপার মহোদয়, টাঙ্গাইল মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়
কথা দিয়েছিলেন যে ঘরমুখী মানুষ, ঈদে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে যেন বাড়ি পৌঁছাতে পারে, সেজন্য আমরা আপ্রাণ যেন চেষ্টা করি এবং মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা সেই কথা রাখতে পেরেছি। ঈদে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে, এজন্য আমরা সত্যিই আনন্দিত। তারা যখন নির্বিঘ্নে যানজট মুক্ত বাড়ি যেতে পারছে, তাদের খুশি দেখে আমরা অত্যন্ত আনন্দিত এবং তারা যেন ঠিকমতো বাড়ি পৌঁছে ঈদ করতে পারে, সেজন্য তাদের জন্য দোয়া রইল। আর আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, বিশেষ করে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে আমরা দিনরাত 24 ঘন্টা একান্তভাবে আমরা কাজ করে গেছি এবং আপ্রাণ চেষ্টা করেছি এবং আমরা ফাইনালি সফল হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পুরা রাস্তা ফাঁকা এবং এখন টাঙ্গাইল মহাসড়কে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনো যানজট নাই, একদমই ফাঁকা হয়ে গেছে। লিনিয়া শুনতেই পেলেন যে ট্রাফিক ইন্সপেক্টর যে বিষয়টি বলেছে, সেই চিত্রটি কিন্তু আমি সকাল থেকে এখন পর্যন্ত। এবার রাজ্জাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খোঁজ খবর রাখুন, আমরা পরবর্তীতে আবার যুক্ত হব আপনার সঙ্গে এবং জানবো বিস্তারিত। ঈদে সিলেটের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল বিমান যাত্রীদের জন্য টিকিটের দাম বেড়েছে। আর টিকিট ব্যবসায়ীরা জানান, বিভিন্ন রুটে বিমানের ফ্লাইট কমানোর কারণে দাম বেশি মনে হচ্ছে, যে কারণে এই রুটের জনপ্রিয়তা আবারও কমে গেছে। আর এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে দাম বাড়েনি, সেই সময় টিকিট কাটলে দাম পৃথিবীর সবখানেই বেশি দিতে হয়। সাকিব আহমদ মিঠুর প্রতিবেদনে। প্রবাসী অধ্যুষিত এবং পর্যটন নগরী সিলেটে হঠাৎ বেড়েছে ফ্লাইটের টিকিটের দাম। এরই মধ্যে হতাশ যাত্রীরা জানিয়েছেন, ঢাকা সিলেট রুটের ফ্লাইটের যাত্রী সবসময় বেশি। ঈদের সময় দাম কমালে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ডোমেস্টিক ফ্লাইটের দাম তো আগের চাইতে অনেক বেশি, অবশ্য মাঝে দেখা গেছে 10,000 12,000 টাকা পর্যন্ত ছিল। ভাড়ার তারতম্যটা কোনো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে, এটা আসলে যাত্রীদের জন্য ভালো এক্সপিরিয়েন্স না। এদিকে সিলেট হয়ে বাংলাদেশ বিমানের একমাত্র আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও সরাসরি সিলেট থেকে দেশের অন্য কোনো শহরে ফ্লাইট নেই, যে কারণে উড়োজাহাজের বাণিজ্য খুব ভালো নয়। তাই যাত্রী এবং টিকিট ব্যবসায়ীরা জানান, এসব সমস্যার একমাত্র সমাধান ফ্লাইট বাড়ানোর। ডোমেস্টিকের ভাড়াটা যদি আরো কমানো যায়, তাহলে আপনার পর্যটন এরিয়া সিলেট আরো প্যাসেঞ্জার বাড়বে, ডোমেস্টিকের ফ্লাইটগুলো আরো বাড়াতে হবে আর কি। অন্যদিকে ট্রাভেল ব্যবসায়ীরাও জানান, টিকিটের দাম কমাতে এবং সিলেট ডোমেস্টিক আন্তর্জাতিক ফ্লাইট বাড়াতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা। যে লম্বা ছুটিতে সিলেটের পর্যটন একটা বিশাল বহর এসে নামবে, সেক্ষেত্রে তাদের যাতায়াতের সুবিধার্থে আমরা এই বিমানের ফ্লাইটগুলো আরো বৃদ্ধি করে ভাড়াটা সহনীয় পর্যায়ে আনার জন্য অনুরোধ করছি। তবে টিকিটের দাম বাড়া নিয়ে বিভিন্ন এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করলে তারা জানান, টিকিটের দাম স্বাভাবিক আছে, হাতে সময় নিয়ে টিকিট কাটলে দাম কম পেতে পারেন। সাকিব আহমদ মিঠু, ৭১, সিলেট। ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা জটিলতার কারণে প্রায় জনশূন্য বেনাপোল ইমিগ্রেশন। গত ৮ মাস ধরে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত প্রায় বন্ধ থাকায় উপার্জন বন্ধ এই সেক্টরের ৭০০ শ্রমিকের। এখন ঈদের আগে পরিবার পরিজন নিয়ে তাদের দিন কাটছে অনাহারে, অর্ধাহারে। এছাড়া পর্যটন খাতে সরকারের রাজস্ব আয় কমেছে ৯০%। এস.এম. মুসলিম উদ্দিন পাপ্পুর তথ্য ছবিতে প্রতিবেদন। সব সময় কানায় কানায় পূর্ণ থাকত বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন। ঈদের আগে আগে এই ভিড় বেড়ে যেত দ্বিগুণেরও বেশি। এখন সেই বন্দর প্রায় জনশূন্য। গেল ৭ মাসের মধ্যে ঈদ উপলক্ষে যাতায়াত করেছেন খুবই স্বল্প সংখ্যক যাত্রী। এতে যারা ইমিগ্রেশনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করতেন, তাদের উপার্জন বন্ধ হয়েছে একেবারেই। এখন দুই দেশের পরিবহন শ্রমিক ও কুলি মজুরদের পরিবার পরিজন নিয়ে দিন কাটছে অনাহারে, অর্ধহারে। কি আর করবো বলেন, খোঁজ নেওয়ার লোক থাকলে অবশ্যই এসে খোঁজ নিত। এমন ভাবে দিন চলতেছে, সামনে যে একটা ঈদের সময়, কারোর জন্য যে একটা জামা কাপড় কিনে দেবো সেই পরিস্থিতিটা পর্যন্ত আমাদের ভিতরে নেই। শুধু শ্রমিক নয়, ভিসার জটিলতায় ভারতে কেনাকাটা, চিকিৎসা সহ হোটেল মোটেলের বাণিজ্য সহ পর্যটন খাতে ধস নেমেছে। পবিত্র ঈদ উল ফিতরের সময় এই বেনাপুল চেকপোস্টে প্রচুর ভিড় থাকে, ১০-২০ হাজার লোক থাকে, অনেক সময় লাগে, কিন্তু আজকে দেখতেছি যে টোটালি ফাঁকা, এখানে কোনো লোকজন নাই। বেনাপোল স্থলবন্দরে এসে দেখি একদমই ফাঁকা। দুই দেশের সরকারের কাছে অনুরোধ করব, তারা টুরিস্ট ভিসা চালু করুক, সাধারণ জনগণ যেন দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য যাতায়াত স্বাভাবিক রাখতে পারে, এই প্রত্যাশা। এই অবস্থার পরিবর্তন করা উচিত আমি বলে মনে করি, কারণ দুই দিকেই প্রবলেম হচ্ছে আমি মনে করি। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানান,
এবারে যাত্রী চলাচল কম, তবে ঈদ উপলক্ষে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এই উপলক্ষে বন্দরের নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে। কম হলেও আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে এবং এটি প্রতিদিনের মতোই আমাদের যে কার্যক্রম আছে সেটি চলবে। এজন্য বেনাপোল স্থলবন্দরের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই দেশের এই শ্রমিকদের একটাই দাবি, দুই দেশের ভিসার জটিলতা দ্রুত অবসান হোক, তারা তাদের কাজ ফিরে পাক। শাকিলা শম্পা, ৭১। দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের চলাচলের সুবিধায় চলাচল করবে ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি স্পেশাল ট্রেন। সালেক হোসেন রনির তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের বড় জামাত আয়োজনে প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ১৯৮তম ঈদ জামাতে মুসল্লিরা যেন সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে, সেজন্য শেষ হয়েছে ধোয়া মোছা, রং করা সহ নানা সংস্কার। এবারও মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য দুটি বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে। মাঠে এমন কিছু পরিকল্পিত গাছ লাগাতে হবে যে গাছ ছায়া দিবে, আবার ইমাম মুসল্লি ইমামকে দেখতে যেতে কষ্ট না হয়, আর পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিত ড্রেনের ব্যবস্থা করতে হবে। ঈদগাহ ময়দানের শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, মুসল্লিদের নিরাপত্তায় ৪ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশের পাশাপাশি ঈদগাহ ময়দানের র্যাব, এপিবিএন ও ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ছাড়াও পুরো জামাত পর্যবেক্ষণ করা হবে ড্রোন ক্যামেরায়। থেকে কিশোরগঞ্জ এবং ঈদ জামাত শেষে এই ট্রেন ১২টার সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে যাত্রীদেরকে নিয়ে আপনারা জানেন যে তাদের শীতল পানির ব্যবস্থা, ওয়াশরুমের জন্য আমরা এবং পৌরসভার সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এদের নিরাপত্তা যদি বলি, আমি তো নর্মালি আপনাদের ৪ স্তর, আমি বিভিন্ন স্তর করছি ৪ বা ততগুলো আমি যদি বলি। কারণ আমার যে পিকেট আছে, তারপরে পোস্ট আছে, ওয়াচ টাওয়ার আছে, তারপরে আপনাদের গেট পোস্ট আছে, সাদা পোশাক আছে, ট্রাফিক আছে, অনেক প্লাস। দেশের নানা প্রান্তের মুসল্লিরা এখানে ঈদের নামাজে অংশ নিতে আসেন। এবার ময়দানে ৬ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি রাখা হয়েছে। নামাজ শুরু হবে সকাল ১০টায়। ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। হাসিবা আলী বর্ণা, ৭১। প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ, এই বিষয়ে বিস্তারিত জানবো দর্শক। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সালেক হোসেন রনি। আর রনি, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ কতটা প্রস্তুত আছে, কি অবস্থা দেখছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কতটা পদক্ষেপ নেওয়া হয়েছে? লিনিয়া, আপনি জানেন আগামী ১৯৮তম ঈদ উল ফিতরের জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। সেই ঈদগাহ ময়দানকে ঘিরে নিরাপত্তার যে বলয়, ৪ স্তর বিশিষ্ট নিরাপত্তার বলয় সৃষ্টি করা হয়েছে এবং এখানে বাংলাদেশ পুলিশ প্রশাসন সহ র্যাব, এপিবিএন, সাদা পোশাক পরিহিত পুলিশ সরকার এখানে থাকবে। এবং সেই সাথে নিরাপত্তা বলতে গেলে গতকালকে থেকে যখন প্রেস কনফারেন্সের পর থেকে কিন্তু এখানে ৪ স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। সেই সাথে কিশোরগঞ্জ মুসল্লিরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে নামাজ পড়তে আসেন। তাদের কথা চিন্তা করে কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরানি হাফিজা মাদ্রাসা, এখানে কিন্তু থাকার ব্যবস্থা এবং ইফতারির ব্যবস্থা এবং রাতের খাবারের ব্যবস্থা সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় কিন্তু করা হয়েছে এখানে। সেই সাথে অজুখানা সবকিছুই কিন্তু পরিষ্কার এবং সবকিছুই কিন্তু আপনার প্রস্তুত রয়েছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদ উল ফিতরের নামাজের আদায়ের জন্য। আমি গতকালকে যখন প্রেস কনফারেন্স, এখানে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি জোরদার করেছে এবং এই নামাজ কাল ঈদের দিন 10টায় নামাজ শুরু হবে। এতে ইমামতি করবেন আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এই আমরা ধারণা করছি কিশোরগঞ্জের প্রশাসন যেটা বলেছে যে গতবারের থেকে এবার কিন্তু মুসল্লিদের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে এবং আশপাশের যে নিরাপত্তার ব্যবস্থা যেটি বলছিলেন সেই ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে
এবং বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যেই কিন্তু তারা কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় নামাজ পড়ার জন্য আসা শুরু করেছে। তাদের কথা চিন্তা করে তাদের যেন কোনো সমস্যা না হয় সেদিক থেকে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে এই ঐতিহাসিক শোলাকিয়া নামাজের আদায় করার জন্য। মেডিকেল টিম থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে এবং সুপেয় পানি ব্যবস্থা কিন্তু জেলা প্রশাসন এবং কিশোরগঞ্জ জেলা পুলিশ ব্যবস্থা করেছে। অসংখ্য ধন্যবাদ সালেক হোসেন রনি আপনাকে। দর্শক, প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। দ্রুত নির্বাচন না দিলে দেশের মানুষ যদি সরকারের প্রতি ক্ষুব্ধ হয় তাহলে অন্তর্বর্তী সরকারের কোনো কুল কিনারা থাকবে না বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলো। শনিবার বেলা 11টায় আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে জুলাই আন্দোলনে আহত নেতাকর্মীদের মাঝে বিএনপির ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে সরকারকে বিদায় নেওয়ার আহ্বানও জানান তিনি। এই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠন নাটোর জেলা শাখার আয়োজনে 5 শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, দয়া করে আপনারা দেরি করেন না। আর মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে মানুষ যখন খেপে যাবে তখন কিন্তু আর কুল কিনারা থাকবে। যারা বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করেনি এখন ক্ষমতার জন্য আওয়ামী লীগের সাথে আঁতাত করে বিএনপির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে বলে মন্তব্য করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শনিবার বিকেলে নোয়াখালীর সেনবাগের জেলা বিএনপি আয়োজিত ইফতার বিতরণ ও দোয়ার অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুক কথা জানান। জয়নুল আবদিন আরও জানান, দলের ভিতরে অভ্যন্তরীণ বিভেদের কারণে তৃতীয় পক্ষ সুযোগ নেবে। এজন্য দলের সবাইকে ঐক্যবদ্ধ থেকে মসজিদের ভিতরে যারা রাজনীতি করছে তাদের জবাব দিতে হবে। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়। ওই তৃতীয় শক্তি যারা ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে নাই, তারা আবার টিপ টিপ করে ওই আওয়ামী লীগের সাথে এক হয়ে আপনাদের বিরুদ্ধে আচরণ শুরু করেছে। দেশে অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগ নির্বাচনকে পণ্ড করার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শনিবার নরসিংদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করতে গিয়ে তিনি কথা জানান। খায়রুল কবির আরও জানান, আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, সে সময় মানুষের ভোটের অধিকার ছিল না, আইনের কোনো শাসন ছিল না, দলের নেতাকর্মীরা দেশের সম্পদ লুট করেছে, সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করেনি। পরে বিএনপি ক্ষমতা এলে ধনী গরিবের কোনো বৈষম্য থাকবে না বলেও জানান তিনি। সেক্রেটারি পালায় না বুঝছিল, কিন্তু তিনি পালিয়েছেন, পালিয়ে দেশ ছেড়ে তিনি চলে গিয়েছেন। আর কি দেশে আসতে পারবে? আওয়ামী লীগের কি পুনর্বাসন হবে? তারা স্বপ্ন দেখছেন, আবার তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য গভীর চক্রান্তের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা চায় দেশের মধ্যে একটা গোলমাল সৃষ্টি করে আগামী নির্বাচনকে পণ্ড করার জন্য। নির্বাচনকে ঘিরে সারা দেশে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে কথা বলেন তিনি। এই সময় তিনি বলেন, কিছু কিছু উপদেষ্টাদের মদদে নতুন কিছু দল হচ্ছে, আবার অন্যান্য দল যারা সামনে আসতে চায় তারা বিভিন্নভাবে নির্বাচন পিছিয়ে দিতে চেষ্টা করছে। তিনি আরও বলেন, এদেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে, পরে দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়। পিরোজপুরে শহীদ মোস্তফা খেলার মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। শনিবার বিকেলে মঠবাড়িয়ায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলালের আয়োজনে এ মাহফিল হয়। এই সময় তিনি বলেন, তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা সন্ত্রাসী কার্যক্রম করা যাবে না। আর আগামীতে ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।
জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেউ কোনো লুটপাট মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। শনিবার সন্ধ্যায় নাটোরে গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারের সাথে ইফতার মাহফিলে তিনি কথা বলেন। এই সময় মনিরা শারমিন আরও জানান, আমরা এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ চেয়েছিলাম, কিন্তু 5 আগস্টের পর দেশে তেমন কোনো পরিবর্তন হয়নি। আমরা একটি অস্থিতিশীল পরিস্থিতি দেখতে পেয়েছি। পরে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেউ যেন লুটপাট চাঁদাবাজির রাজনীতি করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন। দেশের অন্যান্য জেলার মতো গাইবান্ধা ও পিরোজপুরেও জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ থাকলেও চাহিদা মতো পোশাক পাচ্ছেন। যার যার সাধ্য মতো কেনাকাটা চলছে সকাল থেকে রাত পর্যন্ত। জামা কাপড় কেনা শেষে ম্যাচিং করে জুতা স্যান্ডেল কিনতে ক্রেতারা ভিড় করছেন অভিজাত মার্কেট থেকে ফুটপাত পর্যন্ত। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে ঈদ, জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার। গাইবান্ধা শহরে শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড়। অনেকে জামা কাপড়ের সাথে মিলিয়ে কিনছেন পছন্দের জুতা স্যান্ডেল। অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের জুতার দোকানগুলোতেও চলছে শেষ সময়ের বেচাকেনা। ভালো বেচাকেনায় খুশি ক্রেতা ও বিক্রেতারা। সামনে ঈদ যেহেতু টুকটাক করে কিনতেই হচ্ছে। কম রেটের ভিতরে ফুটপাতেও ভালো জিনিস পাওয়া যায়। আসলে বাজার অনেক চড়া, দাম বেশি, তারপরেও বাচ্চাদের নেওয়া হয়। 6-7 দিন থেকে আমাদের বেচাকেনা জমে ওঠে বেশি আর স্যান্ডেল কেনার পর তারপর আরো কিছু সাজসজ্জা থেকেই যায়। মেয়েদের ছেলেদের যদিও বা মেয়েদের তো সাজসজ্জা আবার বেশি। 100 টাকা 200 টাকার মধ্যে হয়, এই জন্য মানুষ আমাদের এখানে একটু বেশি আসে। আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যবসা ভালো। এদিকে পিরোজপুরে বেলা বাড়ার সাথে সাথেই দোকানগুলোতে বাড়ছে ভিড়। বিদেশি পোশাকের চাহিদা থাকলেও দাম এবং মানে দেশি পোশাকেই কিনছেন ক্রেতারা। শার্ট প্যান্ট পাঞ্জাবি ফ্রক সব ধরনের মালই চলছে বেশি। না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে এবার বেচা কিনা। ঈদ বাজার কেন্দ্র করে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী সমিতির রয়েছে বিশেষ ব্যবস্থা। আমরা সার্বক্ষণিক মনিটরিং করতেছি, ব্যবসায়ীরাও আছে, ব্যবসায়ী টিমও আছে এবং পুলিশ প্রশাসন আছে। পোশাকের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ঈদের বাজার করে খুশি সব শ্রেণীর ক্রেতারা। নূর তাজমিন নীর, ৭১। প্রতি বছরের মতো এবারও ঈদের ছুটিতে মৌলভীবাজারে ঈদের ছুটি কাটাতে আসার প্রস্তুতি নিচ্ছেন হাজারো পর্যটক। ঈদের লম্বা ছুটিতে প্রিয়জনদের নিয়ে প্রাকৃতিক কাছে যারা আসতে চান তারা এরই মধ্যে বুক দিয়ে ফেলেছেন অধিকাংশ হোটেল, রিসোর্ট ও কটেজ। প্রশাসন ও পর্যটকদের নিরাপত্তায় বাড়তি নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজারকে বলা হয় প্রকৃতির লীলাভূমি। একদিকে পাহাড়, অন্যদিকে চা বাগান, একদিকে ঝর্ণাধারা, অন্যদিকে বিস্তীর্ণ হাওর। ছোট বড় মিলিয়ে রয়েছে অর্ধশতাধিক পর্যটন স্পট ও দর্শনীয় এলাকা। পর্যটকদের স্বাগত জানাতে এরই মধ্যে নানা ধরনের প্রস্তুতি নিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। 60% অফারে আমরা রুম সেল করছি, ইনক্লুডিং ব্রেকফাস্ট, মিপুল থাকবে। যারা হাফ বোর্ডের অফার নিতে চাচ্ছে, প্যাকেজ নিতে চাচ্ছে, সেটাও আছে। সাথে ডিনার, ব্রেকফাস্ট থাকবে। যে কয়দিন বাকি আছে আশা করি যে এর মধ্যে বুকিং হয়ে যাবে। আমাদের বিভিন্ন ডিফারেন্ট আইটেমগুলো আছে, আপনারা ট্রাই করতে পারেন এবং সর্বোচ্চ আমরা সার্ভিস দেওয়ার জন্য আমরা সর্বোচ্চভাবে প্রস্তুত আছি। এদিকে বড় বড় রিসোর্ট ও গেস্ট হাউসের তুলনায় ব্যতিক্রম ইকো কটেজগুলো। এরই মধ্যে চা বাগান ও পাহাড়ি এলাকায় গড়ে ওঠা ছোট ছোট ইকো কটেজগুলো শতভাগ বুক হয়ে গেছে। তবে বড় রিসোর্ট ও গেস্ট হাউসগুলো এখনো পরিপূর্ণ বুক হয়নি। ঈদের ছুটিটা যেহেতু দীর্ঘায়িত করা হয়েছে, আমাদের পর্যটক বাড়বে এবং বিনোদনের ব্যবস্থা পর্যাপ্ত থাকায় আমাদের রিপিট গেস্টগুলো আরো আসবে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা আছে তারা সবাই মোটামুটি আশাবাদী যে আমাদের পর্যটনের উন্নয়ন হবে, শ্রীমঙ্গলের পর্যটন খাতের উন্নয়ন হবে। অন্যদিকে লাখো পর্যটকের সমাগমকে ঘিরে তৎপর প্রশাসন, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। স্পটগুলোতে আমাদের টহল সর্বক্ষণ থাকবে। আমরা নিজের তদারকি করব এবং কোনো পর্যটক যাতে কোনো ধরনের
অপ্রীতিকর ঘটনা না ঘটে আমাদের টিম সার্বক্ষণিক চেষ্টা করবে। এশিয়ার অন্যতম রেইন ফরেস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যান, শতাধিক চা বাগান, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম ঝর্ণা, মাধবপুর লেক সহ প্রাকৃতিক সৌন্দর্যের নানা দর্শনীয় স্থানগুলোর জন্য বিখ্যাত মৌলভীবাজার জেলা। শারমিন স্বপ্না, ৭১। দর্শক, পর্যটক বরণের প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনগুলো, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিলাদ। মিলাদ, সেখানকার প্রস্তুতি সম্পর্কে জানাবেন এবং পর্যটকরা এই বিষয়ে কি বলছেন আর প্রশাসনই বা কি বলছে? লিনি, আপনাকে ধন্যবাদ। আসলে যদি সবকিছু ঠিকঠাক থাকে, আগামীকালকে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত যাচ্ছে এবং আপনি জানেন দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর ঈদকে ঘিরে একটা উৎসবমুখর পরিবেশ সারা দেশে বিরাজ করে। বিশেষ করে যারা ভ্রমণ পিয়াসু সবাই অন্তত পর্যটন এলাকাগুলোতে ছুটে যান। বিশেষ করে হাওর, পাহাড়, ঝর্ণা, চা বাগান সবকিছু মিলিয়ে মৌলভীবাজার জেলা, আপনি যেটি খবরে বলছিলেন, সেই জেলার যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি আসলে আপনাকে ভাষায় বোঝানো যাবে না। ফলে সেই দৃশ্য দেখতে প্রতি বছরই বিশেষ করে ঈদের সময়টাতে লাখো পর্যটকের সমাগম ঘটে এবং এখানে যেহেতু কক্সবাজারের মতো একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু পর্যটকরা জড়ো হন না, ফলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে প্রায় লাখো পর্যটক প্রায় কয়েকদিনই তারা অবস্থান করেন। এবং ইতিমধ্যে আমি হোটেল রিসোর্টের সাথে কথা বলেছি, প্রায় 70% হোটেল রিসোর্ট বুকিং হয়ে গেছে এবং এই যে বিশেষ করে যে কটেজ গুলো আছে চা বাগানের ফাঁকে ফাঁকে, তারপরে যে পাহাড়ি এলাকায় যে কটেজ গুলো গড়ে উঠেছে, ইকো কটেজ, প্রতিটাই বুকিং হয়ে গেছে। প্রায় 6 থেকে 7 তারিখ পর্যন্ত একটা জায়গা কোনো খালি নেই, আমি কথা বলেছিলাম। এবং ইতিমধ্যে সকল প্রস্তুতি প্রশাসন সম্পন্ন করেছেন। যেহেতু আপনি জানেন পর্যটনের হাব হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, এখানে শতাধিক রিসোর্ট, কটেজ, গেস্ট হাউস গড়ে উঠেছে। ফলে সেখানকার যে নিরাপত্তার বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা এখানকার ইসলাম উদ্দিন, তিনি আমাকে জানিয়েছেন যে সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসা হয়েছে, যে সব এলাকা পাহাড়ি এলাকায় যে চলাচল করতে যাতে সমস্যা না হয় সেজন্য ইতিমধ্যে এখানকার স্ট্রিট লাইট লাগানো হয়েছে, যেটা এর আগে ছিল না। ফলে তারা নিরাপত্তার বিষয়টি পর্যটক দেখছেন। আর একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আপনি জানেন যেহেতু এখানে যে চাঁদের গাড়ি আছে, প্রচুর অসংখ্য চাঁদের গাড়ি, ফলে সেই গাড়ির যে ভাড়া, সেই ভাড়া নিয়ে কিন্তু আবার পর্যটকদের মধ্যে একটা অভিযোগ আছে যে সিজনের সময় আসতে তারা অনেক করে ভাড়া বাড়িয়ে দেওয়া। তবে এই ব্যাপারে আমাকে যেটা প্রশাসন থেকে আশ্বস্ত করা হয়েছে, তারা যেটা ভাড়াটা থেকে সমন্বয় করা যায়। পাশাপাশি হোটেল রিসোর্টের মালিকরা তারা গত 1 মাস তারা ধোয়া মোছা করেছেন, তাদের লোকবল নিয়োগ দিয়েছেন, যেহেতু বড় একটা ফেস্টিভ্যালে অনেক পর্যটক আসবেন। ফলে তারাও আশাবাদী, তারা এই দীর্ঘ সময় যে ছিলেন 1 মাস, তারা ব্যবসা করতে পারেন, অত ভালো একটা ব্যবসা হবে। পাশাপাশি আপনি জানেন অনেকগুলো মণিপুরি হ্যান্ডিক্রাফটস এর দোকান সহ নানান ধরনের পণ্য সামগ্রীও সেখানে বসে। আহমেদ ফারুক মিলাদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনগুলো আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সে বিষয়ে বিস্তারিত। সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী ইঞ্জিন নৌকাডুবিতে নারী, শিশু সহ 4 জন নিহত হয়েছে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, শনিবার রাত 10টায় উপজেলার বেহেলি ইউনিয়নের মদনাকান্দি এলাকায় বোলাই নদীতে এই ঘটনা ঘটে। কোটি ইঞ্জিন নৌকা জেলার মধ্যনগর থেকে শতাধিক যাত্রী ও মালামাল নিয়ে জামালগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। অতিরিক্ত বোঝাই হওয়ার কারণে বোলাই নদীর মদনাকান্দি এলাকায় আসলে নৌকাটি ডুবে যায়। এতে নৌকার 4 যাত্রীর মৃত্যু হয়। মুমূর্ষু একজনকে জামালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়ায় বিষাক্ত মদ পানে 2 যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও 2 জন। মৃত অসুস্থরা বগুড়া শহরের ঠনঠনিয়া বটতলা এলাকার বাসিন্দা। পুলিশ বলছে তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এস এম আবু সাইদের প্রতিবেদন। বগুড়ায় বিষাক্ত মদ পানে রাসেল ও আওরঙ্গজেব চিন্তু নামের 2 যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছে পিলু ও সনি নামের আরও 2 জন। গত বৃহস্পতিবার 27 মার্চ বিকেলে মৃত রাসেল শহরের 1 নম্বর রেলগেট এলাকা থেকে প্লাস্টিকের বোতলে মদ নিয়ে আসে ও 4 জন একসাথে মদ পান করে। পরদিন শুক্রবার সন্ধ্যা থেকে তারা একে একে 4 জন অসুস্থ হয়ে পড়লে 3 জনকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে রাসেল ও আওরঙ্গজেবের মৃত্যু হয়।
অসুস্থ পিলু সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মৃত দুজনের মৃত্যুর সনদও বলছে বিষাক্ত মদ পানে মৃত্যু হয়েছে তাদের। তবে তাদের পরিবারের সদস্যরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ পিলুর ভাই বলেন, তার ভাই মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পেশেন্ট আমার ভাই হয়, ঠিক আছে, আমি জানতে পারছি একদিন পর যে এরকম সে অসুস্থ। পরে জানতে পারি যে ওরা ড্রিঙ্ক করছে, একজন মারা গেছে, পরবর্তীতে আরেকজন মারা গেছে। পরে আমরা কালকে সন্ধ্যায় ভর্তি করছি। তবে বর্তমানে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন এনামুল হক পিলু জানান, তার বন্ধুদের সাথে মদ পান করে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই নিয়ে এসে আমাকে একটু বোতলের ঢাকা দিয়েছিল, ওটা আমি খেয়েছি, আর তিনজনে একসাথে বসে খাচ্ছে। সব মোটামুটি রুগী স্টেবল আছে, আমরা অবজারভেশনে রাখছি। যদি রুগীর কোনো ফার্দার কোনো ম্যানেজমেন্টের প্রয়োজন হয় বা আরও হায়ার সেন্টারে পাঠানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে হয়তো শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজে পাঠাবো। পুলিশ বলছে মৃত দুজনের পরিবার তথ্য গোপন করে তাদের মরদেহ দাফন করেছে। তবে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সেখানে যায় তাদের ইয়েতে, ততক্ষণে তারা তাদের মৃতদেহ দাফন সম্পন্ন করে এবং আমরা এই বিষয়ে খোঁজখবর রাখছি, যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা নিব। 2000 সালে বগুড়ায় বিষাক্ত মদ পানে 22 জন ও 2021 সালে 18 জনের মৃত্যু হয়েছিল। SM আবু সাইদ, 71, বগুড়া। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত পথচারী বৃদ্ধ জাফর আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শনিবার রাতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। গত 2 মার্চ রাতে তারাবো পৌরসভার করণগোপ মুড়াপাড়া এলাকায় চিহ্নিত সন্ত্রাসী শুটার রিয়াজ শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় চাঁদার টাকা না পেয়ে ওই ব্যক্তির বাড়ি লক্ষ্য করে এলো পাথারি গুলি করে। এই সময় মসজিদ থেকে নামাজ পড়ে নিজ বাড়িতে যাবার পথে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন জাফর আলী। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কুমিল্লায় বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। কুমিল্লা সদর ক্যাম্পে রাত 11টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলীখারচর এলাকার বাসিন্দা সাইদুল বাশার ও ময়নামতি ফরিজপুর গ্রামের মীর সাজ্জাদ। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক সালাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা যুবকদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের দুজনের বিরুদ্ধে 2টো করে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় সরকারি আলিমুদ্দিন কলেজের কর্মচারী সহ 2 জনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। পরে আরও একজনকে গ্রেপ্তার করে তারা। পুলিশ জানায়, শনিবার এই ঘটনা ঘটে। এছাড়া অভিযান চালিয়ে আরও একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তারা হলো হাতীবান্ধা উপজেলা সদরের সরকারি আলিমুদ্দিন কলেজের অফিস সহায়ক নাজমুল হোসেন ও সিঙ্গামারি এলাকার সিদ্দিক ও মেহেদি হাসান। এই ঘটনায় হাতীবান্ধা থানা একটি মামলা দায়ের করা হয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধরমপুর গ্রামে 2 পক্ষের সংঘর্ষে নারী শিশু সহ 30 জন আহত হয়েছেন। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকরাম আলী জানান, শুক্রবার বিকালে ফুটবল খেলার সময় মোজাহিদ ও মনিরের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার সন্ধ্যায় ধরমপুর গ্রামে নুরুল হক ও সৈদুল রইচ আলী গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়। এই সময় উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামালপুরের দেওয়ানগঞ্জে বিলের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা নামে 10 বছরের এক শিশু মারা গেছে। দুপুরে চর মাখাওয়া ইউনিয়নের দক্ষিণ মকিরচর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আয়েশা সিদ্দিকা দক্ষিণ মকিরচর এলাকার পল্লী চিকিৎসক
নজরুল ইসলামের মেয়ে। সে দক্ষিণ মকিরচর হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। এলাকার লোকজন জানায় আয়েশা বাড়ির পাশে সুতারের বিলে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় বাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। পরে সানন্দ বাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন। ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেয়াকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়িতে এক এইচএসসি পরীক্ষার্থীকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সবুজ আহমেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, নাইম অভিযুক্ত সবুজ আহমেদের একটি পোস্টে হাহা রিয়েক্ট দেয়। এ নিয়ে সবুজ নাইমকে হুমকিও দিয়েছিল। শনিবার সকালে সবুজ তাকে নদীর ধারে নিয়ে যায় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে নাইমকে ছুরিকাঘাত করে সবুজ। আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকালে মারা যান তিনি। নাইম সরকারি নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। পটুয়াখালীর রাঙ্গাবালির মুসলিম ধর্মাবলম্বী মান্তা সম্প্রদায়ের জীবনে ঈদ মানে বিলাসিতা। জীবনযুদ্ধের সঙ্গে লড়তে থাকা এই জেলে জনগোষ্ঠীর ঈদ নির্ভর করে নদীর জলে ভাসা মাছের উপর। শেষ মুহূর্তে ভাগ্য সহায় হলে ঈদ হবে, আর না হলে তাদের ঈদও থেকে যাবে অনিশ্চিত। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। ভোরের আলো ফুটেছে, কাজে ব্যস্ত সবাই, কিন্তু রাঙ্গাবালির চরমন্তাজের বুড়ো গরঙ্গ নদীর মান্তা সম্প্রদায়ের অনেকেরই নৌকায় ঈদের ছোঁয়া নেই। নতুন পোশাক, ভালো খাবার, এসব তাদের কাছে স্বপ্নের মতো। মান্তারা জানান তাদের জীবনে ঈদ আসে, কিন্তু খুশি আসে না। তাদের ঈদ নির্ভর করে নদীর বুকে ভাসা মাছের উপর। যদি শেষ মুহূর্তে ভাগ্য সহায় হয় তাহলে কিছু শিশুর গায়ে উঠবে নতুন জামা, আর না হলে না। তখন পড়ার কিছু নাই, একটা বছর একটা দিন আইছে, তখন পোলা আইনের যে হাঁস পোশাক লিয়ে দিমু এই কোনো কিন্তু নাই। নিজেরা না লই গুরুগরের দেওয়া লাগবে, তাও এখনো আমরা সমর্থ এটা এখনো করতে পারিনি। একটু সেমাইছিনি যে গুরুগরের রাইন্দে খাওয়ামু, তাও এখন আমরা করতে পারিনি। গুরুগরের লিগে কিছুই জানতে করতে পারিনি। ঈদ আর কেমন হবে, সবসময় যেভাবে চলে আমাকে ঈদটাও ওইভাবে চলে। করে 10টা নিতে বললে সেমাই টেমাই ধরেন জামা কাপড় এই দিতে পারি, পোলা পারে নেলটা দিতে পারবো। একদিকে ঈদের উচ্ছ্বাস, অন্যদিকে বঞ্চনার দীর্ঘশ্বাস। অবশ্য শিশুরা জানে না ঈদের সকালে তাদের ভাগ্যে নতুন জামা আছে কিনা, জানে না ভালো খাবার জুটবে কিনা। ঈদের দিনও তারা তাকিয়ে থাকবে নদীর দিকে, মাছ পাওয়া যাবে কিনা তা জানার অপেক্ষায়। আল্লাহ যদি ভাগ্য দেয়, কপালের দিকে হলে সবকিছু করতে ছাড়া পারি না। যাদের কাছে টাকা আছে তারও খাইতে পারে, আমরা তো খাইতে পারি না। আমাদের কাছে সবসময় জায়গায় তাই খেয়ে দিই। জামাই নদীতে গেছে, হে আশা করে বলছে যদি এবার মাছ হয় তাহলে ভালো কেনাকাটা করতে পারবো, আর যদি মাছ না হয় তাহলে কেনাকাটা করতে পারবো। তারপর আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহ তুমি জানি কামাই তো সবসময় জানি ভরপুর থাকতে পারি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে নতুন দিনের স্বপ্ন। কিন্তু মান্তা সম্প্রদায়ের কাছে ঈদ মানে শুধুই আরেকটি দিন, যেখানে আছে শুধু অপেক্ষা আর অপেক্ষা। এই সম্প্রদায়ের মানুষ যারা নৌকায় বসবাস করে তারা আসলে ঈদের দিন কোথায় যায় না, তারা নামাজ পড়ে আবার সেই নৌকায় তারা গিয়ে অবস্থান করে। ভাগ্যের এই খেলায় তারা অসহায়, তবুও আশায় বুক বাঁধে, হয়তো এবার ঈদের দিনটি একটু আলাদা হবে মান্তা সম্প্রদায়ের জীবনে। কামরুল হাসান, ৭১, রাঙ্গাবালি, পটুয়াখালী। নাটোরে পুলিশ হেফাজতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 যুগ্ম আহ্বায়ককে নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতিতরা। শনিবার রাত 9টার দিকে শহরে লালবাজারের একটি কমিউনিটি এই সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় তারা বলেন, গত 24 মার্চ রাতে সিংড়ায় যুবদল নেতা সোহাগের নেতৃত্বে উত্তর দমদমা এলাকায় ছাত্রদল যুবদলের 4 জন ট্রান্সফরমার চুরি করতে যায়। এ সময় স্থানীয়রা আটক করে পুলিশের সোপর্দ করে। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 যুগ্ম আহ্বায়ক উদয় মিজান ও আদনান পুলিশকে সহযোগিতার জন্য সিংড়া থানায় যায়। এ সময় সিংড়া থানার ওসি আসমাউল হক সহ 30 থেকে 35 জন পুলিশ তাদের আটকে রেখে নির্যাতন করে। পরে ছাত্র আন্দোলনের নেতারা গিয়ে বন্ড সই দিয়ে থানা থেকে ছাড়িয়ে নেয়। এই বিষয়ে সিংড়া থানা পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, অভিযোগকারী নির্দোষ লোকজনকে চোর সাজানোর চেষ্টা করেছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল মামলা থেকে মুক্তি পাওয়ায় বগুড়ায় 2 শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শহরের সাতমাথা এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, জিয়া পরিবারের কল্যাণ কামনায় অসহায় মানুষদের পাশে তিনি দাঁড়িয়েছেন। এজন্য ঈদ উপহার ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। এ সময় বগুড়া জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বগুড়ায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে সম্মাননা স্মারক ও ঈদ উপহার দেওয়া হয়েছে। শনিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসনের করতোয়া সভাকক্ষে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বগুড়ার 16 জন গেজেটভুক্ত শহীদ পরিবারকে এই সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা। এ সময় তিনি বলেন, বগুড়ায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 16 জন শহীদের নাম সরকারি গেজেটে রয়েছে। শহীদ ছাড়াও গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতের মধ্যে 556 জনের নামে গেজেট হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে এ এবং বি ক্যাটাগরিতে 35 জনকে সরকারি অনুদান দেওয়া হয়েছে। কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কুড়িগ্রাম জেলার ইফতার ও দোয়া অনুষ্ঠিত। ইফতার ও দোয়া অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় 1.5 শতাধিক প্রাক্তন নবীন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম, অ্যাডভোকেট প্রদীপ কুমার। আয়োজন শেষে অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান শফিককে আহ্বায়ক এবং সাইদুর রহমান দুলুকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।